সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে আমাদের ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত আমাদের যে ভার্চুয়াল ক্লাস হচ্ছে তার পঞ্চম দিন। আজকে পঞ্চম দিনে আমি তোমাদের সাথে আছি তাহের স্যার, তোমাদের ন্যাশনাল কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ন্যারেশন। আমরা জানি যে ন্যারেশন আমাদের এইচএসসি ক্লাসে ইংরেজি দ্বিতীয় পত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়ে আজকে আমাদের ক্লাস হবে এবং আমি এটা জানি যে ন্যারেশন তোমরা সেই এইচএসসি ক্লাসে ফার্স্ট ইয়ারে করেছো, সেকেন্ড ইয়ারেও সেটা আছে। এবং ন্যারেশন ক্লাস আসলে এটা শুধুমাত্র ন্যারেশনের টপিক, এটা শুধু এইচএসসিতে নয়, এটা শুরু হয়েছে আমাদের ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, অর্থাৎ সেই ক্লাস 8 থেকে এইচএসসি পর্যন্ত প্রতিটা ক্লাসেই কিন্তু ন্যারেশন আমাদের একটি অবশ্যই পাঠ্য একটি টপিক। এবং আমরা জানি যে এর ভিতরে আমরা যারা এসএসসি, জিএসসি দিয়েছি, এসএসসি দিয়েছি এবং অনেকেই যারা ফার্স্ট ইয়ারে করছি বা সেকেন্ড ইয়ারে আছি, সামনে পরীক্ষা দেব, প্রত্যেকেই প্যাসেজ ন্যারেশন বলে একটা বিষয় আছে ন্যারেশনে, সেটাকে কিন্তু আমরা বেশ আমাদেরকে এটা করতে হয়। কিন্তু সমস্যা হচ্ছে প্যাসেজ ন্যারেশন আমাদের যে আমরা করে থাকি অনেক সময় কিন্তু আমাদের প্রবলেম হয়। অর্থাৎ আমরা নানাভাবে প্যাসেজ ন্যারেশনে কিছু কিছু সমস্যা আমরা অনুভব করি। এর পেছনে আসলে মূল কারণটা কি, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্যাসেজ ন্যারেশনকে আমরা খুব সহজ করতে চাই, প্যাসেজ ন্যারেশনকে আমরা সহজ করতে চাই এবং সেটা আজকের ক্লাসের পর আমাদের ভিতরে যেন প্যাসেজ ন্যারেশনের কোনো ঝামেলাটা না থাকে, সেটা আমরা দেখব। তো আমি 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 আশা করছি যে আসলে সবাই আমার কথা শুনছে। আমি কি সবাইকে আমার কথা শুনছে কিনা আমি আসলে এখানে বুঝতে পারছি না। আমি হয়তো কোনো কমেন্টসও দেখতে পাচ্ছি না। আমি ঠিক এই বিষয়টা আমি আজকে প্রথম লাইভে আসলাম। কিভাবে ক্লাস নিতে হয় সেটাও আমার অভিজ্ঞতা নাই। আমি শুধু আজকে যে ক্লাস, সেই জায়গাটায় আমি বলবো, তোমাদের যদি কোনো সমস্যা থাকে, অর্থাৎ আজকে ক্লাস নেওয়ার পর বা ক্লাস চলাকালীন সময়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা কিন্তু সেই প্রশ্ন ক্লাস চলাকালীন সময় করবে না, সেই প্রশ্ন আমাকে পরে করবে। সেই প্রশ্নটা আমরা পরে এর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা চাই যে ক্লাসটা সুন্দরভাবে আমরা আগে সম্পন্ন করি। এর ভিতরে কোনো সমস্যা হলে সেটা আমরা পরবর্তীতে অ্যান্সার দিয়ে দিব। প্রথমেই আমাকে যে বিষয়টা আলোচনা করতে হবে, আসলে ন্যারেশন, প্যাসেজ ন্যারেশন আমাদের কাছে কঠিন কেন? প্যাসেজ ন্যারেশন আমাদের কাছে কঠিন কেন, এই বিষয়টা কিন্তু আমাদেরকে প্রথমে আমরা বিষয়টা বুঝতে হবে। প্যাসেজ ন্যারেশন কঠিন হওয়ার মূল কারণ হচ্ছে ন্যারেশনের যে বেসিক, সেটাই কিন্তু আমাদের কাছে অনেক সময় ক্লিয়ার না। আমরা যে ন্যারেশন ক্লাস 7 পর্যন্ত করেছি, আমরা জানি যে সেই ন্যারেশন ছিল ডিটাচ সেন্টেন্স ন্যারেশন, অর্থাৎ একটা সেন্টেন্স দেওয়া থাকতো, আমরা সেটাকে ডাইরেক্ট দেওয়া থাকতো, আমরা ইনডাইরেক্ট করতাম। আমরা জানি যে ন্যারেশন দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট। কিন্তু আমাদের ওখানে শুধুমাত্র সেন্টেন্স, ডিটাচ সেন্টেন্স ন্যারেশন দেওয়া থাকতো, সেখানে আমরা শুধু একটা কি সেন্টেন্সকেই চেঞ্জ করতাম। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, আমরা যদি বলি যে হি সেড টু মি হাউ আর ইউ, হি সেড টু মি, কমা, ইনভার্টেড কমা, হাউ আর ইউ, হি সেড টু মি, কমা, ইনভার্টেড কমা, হাউ আর ইউ। যদি এই কথাটা আমরা দেখি এটাকে চেঞ্জ করতে হয়, তাহলে আমরা সেখানে কি লিখবো? আমরা এটাকে অ্যান্সার করতে গেলে আমরা লিখি হি আস্কড মি হাউ আই ওয়াজ, এটা আমরা লিখে থাকি। তো এখানে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এই ধরনের ন্যারেশন কিন্তু আমরা করে অভ্যস্ত ক্লাস 7 পর্যন্ত। হি সেড টু মি হাউ আর ইউ, আমরা বলছি হি আস্কড মি হাউ আই ওয়াজ, এটা চেঞ্জ হয়। কিন্তু কথা হচ্ছে যে এই ডিটাচ ন্যারেশন, যেটা আমরা সেন্টেন্স ন্যারেশন করে থাকি, ডিটাচ সেন্টেন্স ন্যারেশন, এসএসসি, জেএসসি, এসএসসি বা এইচএসসিতে কিন্তু প্যাসেজ ন্যারেশন। তো আমরা আসলে এই প্যাসেজ ন্যারেশনে
টা কিভাবে থাকে আমাদের, আমরা সবাই কিন্তু এর মধ্যে জানি। কারণ আমাদের আজকের ক্লাসটা যদিও এইচএসসি ক্লাসের জন্য হচ্ছে, কিন্তু আমরা যারা জেএসসি দিয়েছি বা আমরা যারা এসএসসি দিয়েছি বা এইচএসসি ক্লাস করছি, প্রত্যেকেই কিন্তু একই প্যাটার্নের আমাদের ন্যারেশন ক্লাস হয়ে থাকে। তো আমি তোমাদেরকে দেখাবো যেটা আমরা সবাই জানি যে আসলে প্যাসেজ ন্যারেশনগুলো দেখতে কীরকম, এটা আমাদের জানা আছে, তারপরেও আমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে দেখাচ্ছি। আমরা একটু দেখি। এখানে জেএসসি এক্সামিনেশনে একটা বোর্ড কোয়েশ্চেন এখানে দেওয়া আছে। দ্য ম্যান সেড টু দি বয়, আর ইউ গোয়িং টু সিট ফর এসএসসি জেএসসি এক্সামিনেশন দিস ইয়ার? Yes, said the boy. The man said, how is your preparation? I have a good preparation, replied the boy. আমরা যদি এসএসসির একটা কোয়েশ্চেন দেখি 2019 ঢাকা বোর্ডে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে, হোয়াট ইজ দ্য টাইম বাই ওয়াচ? said an old man. I said, it is 9:30. He said, I want to go to your house. Will you accompany me, please? No, I am sorry, because I'm going to school, said I. এটা হচ্ছে এসএসসি পরীক্ষার একটা কোয়েশ্চেন 2019 ঢাকা বোর্ড। এর পরের কোয়েশ্চেনটা হচ্ছে এইচএসসি। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেনটা হচ্ছে, হাউ মাচ ডু ইউ ওয়ান্ট? said the mayor. 1,000 guilders, said the pied piper. All right, said the mayor. We'll pay you 1,000 guilders. When will you sit to work? When will you set to work? Now, say the pied piper. So আমরা দেখতে পেলাম যে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কোয়েশ্চেন্স প্যাটার্ন কিন্তু এক। তার মানে জেএসসি, এসএসসি এবং এইচএসসি তিনোটা ক্লাসেই কিন্তু তিনোটা ক্ষেত্রেই কিন্তু আমরা প্যাসেজ ন্যারেশন পেলাম। এখন বিষয়টা হচ্ছে এইচএসসিতে যারা, তাদের জন্য একটা বিশেষ প্যাটার্নে কিন্তু ন্যারেশন এসে থাকে। আমরা এতক্ষণ যে তিনটা ন্যারেশন দেখলাম, এগুলো কিন্তু ডাইরেক্ট ন্যারেশন আমরা এটাকে বলে থাকি। এটাকে আমরা বলে থাকি ডাইরেক্ট ন্যারেশন, ডাইরেক্ট ন্যারেশন। এখন আমরা দেখব যে এইচএসসি ক্লাসে এসে একটা বিশেষভাবে, যেটাকে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে বলা হয় জেএসসিতে, এসএসসিতে, এইচএসসিতে, কিন্তু গত 4 বছর যাবৎ সিলেবাসে এটা একটা নতুন ফরম্যাট দিয়েছে যে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টও কিন্তু করতে দিতে পারে। তো সেদিকে যদি আমরা যাই, তো আমরা দেখব যে যশোর বোর্ড 2016 সালে এইচএসসি পরীক্ষায় দেখো এখানে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, এই কোয়েশ্চেনটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা ইনডাইরেক্ট ন্যারেশন দেওয়া আছে। এখানে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করতে বলা হয়েছে। এখানে বলা আছে, I told the rickshaw puller that he had carried me a long way. Then I asked him how much I should pay him. I further asked him if 50 taka would do. He replied that anything was all right. তাহলে এখানে কি হলো? এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইনডাইরেক্ট টু ডাইরেক্ট করতে বলা হয়েছে। অর্থাৎ আমাদের এইচএসসিতে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করতে বলার জন্য বলা হতে পারে, এটা কিন্তু একটা প্রমাণ। এবং এটা আমরা একটা বোর্ড কোয়েশ্চেন দেখছি, এটা আমাদের কাছে একটা জ্বলন্ত প্রমাণ। তাহলে আমাদের দুই ধরনের আমরা ন্যারেশন পেলাম, প্যাসেজ ন্যারেশন। একটা হচ্ছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট। ক্লিয়ার? আমি আমি নিশ্চিত যে তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এইচএসসির জন্য ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন আসতে পারে, আবার ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট ন্যারেশন আসতে পারে। এখন আমরা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট বা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট যে প্যাটার্নই আমাদের কোয়েশ্চেন আসুক, আমরা যেটা দিয়ে যেতে চাই, এটাতে যাওয়ার জন্যে আমাদের সবার আগে বেসিকটা ক্লিয়ার করতে হবে। আমরা যে কারণে পারি না, আসলে আমরা যে কেন পারি না, এই বিষয়টা কিন্তু এখন ক্লিয়ার হবে। আমি তোমাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব। তবে আজকে আমি বলে নিচ্ছি যে আসলে আমি একেবারেই গ্রিন হর্ন এক্ষেত্রে। অর্থাৎ আজকে আমার প্রথম ক্লাস, লাইভে কিভাবে ক্লাস নিতে হয় আমি জানি না। তারপরেও আমি নানাভাবে আমাদের প্রিন্সিপাল স্যার মহোদয়ের ওনার যথেষ্ট আমাকে পরামর্শ দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। সেটাকে মাথায় রেখে আমি যতটুকু আগাচ্ছি। তো প্রথমত আমার দীনতা বুঝাই, আমার এখানে কোনো বোর্ড নাই, যেহেতু বাসার ভিতরে আবদ্ধ। বোর্ড আসলে ম্যানেজ করার অনেক চেষ্টা করেছি, এটা পারিনি। এই জন্য হয়তো আমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে। তারপরও যতটুকু অনুষঙ্গ বা যতটুকু এনসিলারিস আমার সাথে আছে, তা দিয়ে আমি এটা বোঝানোর চেষ্টা করব। আমি বিশ্বাস করি বা আমি আশা রাখবো যে তোমরা এই ধরনের যে ক্ষুদ্র ভুলগুলো, অর্থাৎ যে বিষয়গুলো আসলে আমার সাথে থাকা দরকার সহজ করে বোঝার জন্যে, সেটা না থাকার জন্যে এই অন্তত কোভিড-19
এই যে একটা মহামারী চলছে, এই সময়ের প্রেক্ষিতে এই দীনতাটাকে তোমরা সহজ করে নেবে। তো আমি মূল কথায় চলে আসি। সেটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন হচ্ছে কোনটা? ডাইরেক্ট তো আমরা সবাই বুঝি। ডাইরেক্ট হচ্ছে সেটা যেটা ব্যক্তি তার নিজের কথাকেই নিজে বলে, অর্থাৎ ব্যক্তির বক্তব্যটাই ডাইরেক্ট। তুমি একটু লক্ষ্য করো, ব্যক্তির বক্তব্যটাই ডাইরেক্ট, অর্থাৎ তিনি যা বলছেন। যেমন আমি যদি বলি যে জয় সেড, কমা ইনভার্টেড কমা, আই এম এ টিচার, অর জয় সেড আই এম এ স্টুডেন্ট। জয় সেড, কমা ইনভার্টেড কমা, আই এম এ স্টুডেন্ট। এখন আমি স্টুডেন্ট যে আমি লিখছি, এটা কিন্তু আমি একটা ইনভার্টেড কমার ভিতরে রেখেছি। আসলে এটা ডাইরেক্ট স্পিচ কিনা এটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে যে আমার ডাবল ইনভার্টেড কমা থাকবে। আমরা যদি একটু লিখে দেখাই, আমি তোমাদেরকে কাগজে লিখে একটু দেখাচ্ছি। হ্যাঁ, আমরা স্ক্রিনে দেখি। জয় সেড আই অ্যাম আ স্টুডেন্ট। জয় সেড আই এম আ স্টুডেন্ট। এখানে যে আমরা দেখতে পাচ্ছি এই ডাবল ইনভার্টেড কমা, এটা এবং একই সাথে এটা, এই ডাবল ইনভার্টেড কমা থাকার কারণে এটা আমাদেরকে মাথায় নিতে হবে যে এই টোটাল যে এখানে স্টেটমেন্টটা আমরা দেখতে পাচ্ছি, এইটাকে আমরা ডাইরেক্ট ন্যারেশন বলবো, পুরোটাকে বলবো আমরা ডাইরেক্ট ন্যারেশন। এখন আমরা প্রত্যেকটা ডাইরেক্ট ন্যারেশন চেনার একটাই উপায়, সেটা হচ্ছে ডাবল ইনভার্টেড কমা থাকতেই হবে। কারণটা হচ্ছে আমরা এখন স্পিচ থ্রো করি, অর্থাৎ আমরা যদি বুঝাতে চাই যে এটা আমার মুখনিসৃত বা এটা আমার স্টেটমেন্ট যদি কেউ বুঝাতে চায়, সেক্ষেত্রে কিন্তু ডাবল ইনভার্টেড কমাটা খুবই জরুরি। তাহলে আমরা যখন দেখব ডাবল ইনভার্টেড কমাটা থাকবে, তখন জয় সেই টু মি আম আ স্টুডেন্ট, তাহলে এক্ষেত্রে আমরা বুঝে নিব এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। এই টোটালটাকে আমরা ডাইরেক্ট ন্যারেশন বলবো, টোটালটাকে ডাইরেক্ট ন্যারেশন বলবো। এটা কি তোমাকে ইনডাইরেক্ট করতে বলা হবে। তাহলে ডাইরেক্টের একটা সহজতর উপায় হচ্ছে ডাইরেক্ট বোঝার, সেটা হচ্ছে ডাবল ইনভার্টেড কমা। ডাবল ইনভার্টেড কমা এটা থাকতে হবে, যেটাকে আমরা বাংলায় ঊর্ধ্ব কমা বলি। তো সেটাই, এটা ডাবল। এই ডাবল ইনভার্টেড কমাটা জরুরি ডাইরেক্ট বোঝার জন্য। এখন কথা হচ্ছে আমরা যখন ডাইরেক্টটা দেখবো, ডাইরেক্টের কিন্তু দুটো পার্ট, এটা তোমাকে মাথায় রাখতে হবে। আমাদের যে ভুলগুলো হয়, এই ভুলগুলো এই ভুলগুলো হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে ডাইরেক্টটা যখন আমাদেরকে দিয়ে দেয়, ডাইরেক্ট ন্যারেশনটা, তার কিছু বিশেষ লক্ষণ, কিছু বিশেষ পরিবর্তন থাকে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি জয় সেড টু মি আম আ স্টুডেন্ট। জয় সেড টু মি আম আ স্টুডেন্ট, এখানে এই অংশটাকে বলে রিপোর্টিং পার্ট। অর্থাৎ যে অংশটার ভিতরে ডাবল ইনভার্টেড কমা নেই, সেই অংশটাকে বলে রিপোর্টিং পার্ট। এটাকে আমরা বলবো রিপোর্টিং পার্ট, এটাকে আমরা বলবো রিপোর্টিং পার্ট। আর এই অংশটাকে আমরা বলবো রিপোর্টেড পার্ট। এটার নাম হচ্ছে রিপোর্টেড পার্ট, এই অংশটার নাম হচ্ছে রিপোর্টিং পার্ট। এখন হয়তো অনেক বইতে বা অনেক জায়গায় আমাদের সম্মানিত শিক্ষক বা অনেকেই আমরা কিন্তু বলে থাকি যে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আসলে বিষয়টা হচ্ছে ভার্ব তো হচ্ছে সেট, সেইট হচ্ছে ভার্ব, কিন্তু জয় তো আর ভার্ব না, কিংবা টুমি তো কখনো ভার্ব না। তাহলে বুঝতে হবে যে এই পুরো অংশটা হচ্ছে রিপোর্টিং পার্ট, আর এই অংশটাকে আমরা বলবো রিপোর্টেড পার্ট। ক্লিয়ার? এটা হচ্ছে রিপোর্টিং পার্ট আর এটা হচ্ছে রিপোর্টেড পার্ট। এখন রিপোর্টিং পার্টের ভিতরে যে ভার্ব, সেটাকে বলে রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টেড এর মধ্যে যে ভার্ব, অর্থাৎ ফাইনাইট ভার্ব, সাবজেক্টকে যেটা মানে প্রকাশ করতে, সাবজেক্টকে তুলে ধরতে যে সহায়তা করে, সেই তোমার কি বলে এটাকে ফাইনাইট ভার্ব। এই যে এটাকে বলে রিপোর্টেড ভার্ব, এটাকে বলে রিপোর্টিং ভার্ব, সরি, এটাকে বলে রিপোর্টিং ভার্ব আর এটাকে বলে রিপোর্টেড ভার্ব। এটা আমাদের জরুরি, খুবই জরুরি। কেন জরুরি আমি দেখাচ্ছি। এখন এই রিপোর্টিং পার্টটা অনেক সময় পরে চলে যেতে পারে, অর্থাৎ রিপোর্টেডটা আগে নিয়ে আসলাম আর রিপোর্টিংটা পরে নিয়ে গেলাম। কথা ক্লিয়ার? তো যদি এরকম হয়, আমি একটু দেখাচ্ছি তোমাদের জন্য। সেটা হচ্ছে, হ্যাঁ, এরকম আমরা একটু দেখি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডাইরেক্ট এবং ইনডাইরেক্টের দুটি অংশ, সেই দুটি অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি। দুটি অংশটা আমরা একটু দেখি। যেমন আমরা বলছি যে এক্সাম্পল হচ্ছে জাভেদ সেড টু মি আই উইল ডু ইট নাও। জাভেদ সেড টু মি, এই অংশটাকে আমরা রিপোর্টিং বলেছিলাম, আর আই উইল ডু ইট নাও এটা হচ্ছে রিপোর্টেড। এখন
আমরা এই দুটি অংশের কিন্তু আগে পরে অবস্থান হতে পারে, অর্থাৎ রিপোর্টিংটা রিপোর্টের জায়গায় চলে যেতে পারে আর রিপোর্টেড অংশটা রিপোর্টিং এ যায় চলে আসতে পারে। যে কারণে আমাদের একটা গরমিল হতে পারে। আমরা একটু নিচে চারটা অবস্থান দেখি যে কিরকম হয়। যেমন তুমি একটু লক্ষ্য করো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে চারটা অবস্থানটা কি। জাভেদ সেড টু মি আই উইল ডু ইট নাও, এটা হচ্ছে রিপোর্টিং রিপোর্টেড। অথবা এভাবে হতে পারে আই উইল ডু ইট নাও সেইড জাভেদ টু মি, অথবা জাভেদ সেড টু মি। তাহলে আমরা কি দেখলাম দ্বিতীয় উদাহরণে? দ্বিতীয় উদাহরণে দেখলাম যে রিপোর্টেডটা আগে চলে আসলো আর রিপোর্টিংটা কিন্তু পরে চলে গেল। তাহলে বোঝা গেল যে রিপোর্টিং আগে রিপোর্টেড পরে প্রথম এক্সাম্পলে, বাট দ্বিতীয় এক্সাম্পলে দেখতে পাচ্ছি রিপোর্টেড আগে রিপোর্টিং পরে। এখন তৃতীয় এক্সাম্পলটা দেখো। তৃতীয় এক্সাম্পলটাই কিন্তু একটা মজার ঘটনা। এই ধরনের কিন্তু আসতে পারে। এই ধরনের সেন্টেন্স খুব কম আসে আমাদের এসএসসি এইচএসসি জেএসসিতে। তারপরেও তোমরা জেনে রাখো যখন নাকি একটা স্পিচ আমরা থ্রো করি সেটার মাঝেও কিন্তু, অর্থাৎ একটা ফুল স্টেটমেন্টের মাঝে রিপোর্টিং চলে আসতে পারে। অর্থাৎ আমরা কিন্তু এভাবেও লিখতে পারি আই উইল ডু ইট নাও সেড জাভেদ টু মি অর উইল নট ডু ইট এভার। তার মানে জাভেদের কথাটা হচ্ছে আই উইল ডু ইট নাও অর উইল নট ডু ইট এভার, এটা হচ্ছে জাভেদের স্টেটমেন্ট। কিন্তু এই কথাটাকে ভেঙে গিয়েছে এখানে, ফলে রিপোর্টিংটা কিন্তু মাঝে চলে আসছে। তুমি দেখো তাহলে এখানে কি আসলো, আই উইল ডু ইট নাও সেইড জাভেদ টু মি অর উইল নট ডু ইট এভার। অর উইল নট ডু ইট এভার আর আই উইল নট ডু ইট নাও আসলে পুরোটা হচ্ছে একটা স্টেটমেন্ট। পুরো স্টেটমেন্টটা ছিল আই উইল ডু ইট নাও অর উইল নট ডু ইট এভার। সেখানে রিপোর্টিংটা মাঝখানে চলে আসছে, এটা একটা প্যাটার্ন হতে পারে। আরেকটা প্যাটার্ন হচ্ছে খুব মজার, যে এখানে কোনো রিপোর্টিং অংশটাই নেই, শুধু আই উইল ডু ইট নাও। তাহলে আমরা যদি এখানে শুধু আই উইল ডু ইট নাও বলি তাহলে আমরা কি বুঝবো, যে এখানে শুধু রিপোর্টেডটাই আছে, রিপোর্টিং নাই। এখন এই চারটা প্যাটার্ন আমরা যদি না বুঝি আমাদের ডাইরেক্ট স্পিচে, তাহলে আমরা কিভাবে আশা করি যে আমরা ইনডাইরেক্ট খুব ভালো করতে পারবো? এই জন্য আমাকে আগে বুঝতে হবে যে ডাইরেক্ট ন্যারেশনে যেভাবে থাকে, ডাইরেক্ট ন্যারেশনটা আমরা তাহলে বুঝলাম যে ডাইরেক্ট ন্যারেশনটা থাকার হচ্ছে দুটো অংশ। একটা অংশ হচ্ছে রিপোর্টিং, আরটা হচ্ছে রিপোর্টেড। এখন এমন হতে পারে যে রিপোর্টিং আগে রিপোর্টেড পরে, আবার এমন হতে পারে রিপোর্টেড আগে রিপোর্টিং পরে, আবার এমন হতে পারে যে একটা টোটাল স্টেটমেন্টকে ভেঙে দিয়ে একটা অংশ রিপোর্টের একটা অংশ প্রথমে আর একটা অংশ হচ্ছে পরে আর মাঝখানে রিপোর্টিং। আর আরেকটা হতে পারে যে কোনো রিপোর্টিং নাই, শুধু রিপোর্টের। তাহলে আমরা আরেকবার আমরা চোখ বুলিয়ে নিই, সেই উদাহরণগুলো আমরা একটু দেখে নিই যে দুটি অংশের আগে বা পরে অবস্থান। জাভেদ সেড টু মি আই উইল ডু ইট নাও, অথবা আই উইল ডু ইট নাও সেইড জাভেদ টু মি অর জাভেদ সেড টু মি, অথবা এভাবে হতে পারে আই উইল ডু ইট নাও সেইড জাভেদ টু মি অর উইল নট ডু ইট এভার, অথবা শুধু হতে পারে আই উইল ডু ইট নাও। এখন তোমার মাঝে প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি তো প্রথমেই বললেন যে ডাইরেক্ট স্পিচের দুটি অংশ, একটি হচ্ছে রিপোর্টিং আর একটা হচ্ছে রিপোর্টেড, তাহলে শেষের উদাহরণে রিপোর্টিং তো নাই। আসলে রিপোর্টিং যদি না থাকে, আমি তোমাকে বলিনি, রিপোর্টিংটাকে বানিয়ে নিতে হয়, রিপোর্টিংটাকে বুঝে নিতে হয়। রিপোর্টিংটা সবসময় দেওয়া থাকবে না। না থাকলে যেহেতু আমাদের প্যাসেজ ন্যারেশন, তো সেখানে আমরা জানি যে প্যাসেজ ন্যারেশন কোনটা হবে, যেখানে স্টেটমেন্ট থাকবে অনেকগুলো, একজন আরেকজনের সাথে কথোপকথন করবে, কথা বলবে, সেখানে দুজন বা তিনজন পার্সন ইনভলভ থাকবে। তা আমরা সাধারণত জেএসসি এসএসসি এবং এইচএসসি পরীক্ষা কিন্তু আমরা দেখছি যে দুটো পার্সন দিয়ে দেওয়া থাকে। এখন একটা পার্সন একজন 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 বলে থাকে, আরেকজন এটার রিপ্লাই করে বা এটার এগেনস্টে সে এটার উত্তর দেয়। এই যে ব্যাপারটা, সেখানে কিন্তু দুজন ইনভলভ। তাহলে একজন বলছে আরেকজন উত্তর দিচ্ছে, একজন কোয়েশ্চেন করছে আরেকজন উত্তর দিচ্ছে, একজন স্টেটমেন্ট দিচ্ছে আরেকজন সাপোর্ট দিচ্ছে। এই যে দুই তিনটা সেন্টেন্স একসাথে হয়ে গেল, তাহলে এটা কি হয়ে গেল, প্যাসেজ হয়ে গেল। এই জন্য এটার নাম প্যাসেজ ন্যারেশন। তাহলে প্যাসেজ হওয়ার যে শর্ত আমরা যে জানি, যে প্যাসেজ হতে গেলে কি লাগে, প্যাসেজ হতে গেলে আমরা জানি আমাদের লাগে হচ্ছে একের অধিক সেন্টেন্স পাশাপাশি থাকতে হবে। একের অধিক সেন্টেন্স যদি পাশাপাশি থাকে, কমপক্ষে দুটো বা তিনটা সেন্টেন্স হয়ে গেলে কিন্তু একটা আমরা অনুচ্ছেদ বলতে পারি। তো এইভাবে আমরা দেখি সেই উদাহরণগুলো যেটা আমরা প্রথমে দেখেছিলাম বোঝার স্বার্থে আবার, যে এখানে কিন্তু এগুলো প্যাসেজ ন্যারেশন এই জন্যে যে প্রত্যেকটা উদাহরণে কিন্তু তুমি লক্ষ্য করো, প্রত্যেকটা উদাহরণে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুজন ব্যক্তি ইনভলভ। যেমন প্রথমটায় দ্য ম্যান সেড টু দি বয়, ম্যান এবং বয় এই দুজন ইনভলভ, এবং তারা কিন্তু স্টেটমেন্ট
একজন কোয়েশ্চেন করছে, আরেকজন উত্তর দিচ্ছে, আরেকজন আবার সে তাকে কিছু বলছে, কোয়েশ্চেন করছে, সে উত্তর দিচ্ছে, তাহলে এটা প্যাসেজ হয়ে গেল। এই জন্য এটার নাম হচ্ছে প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন, প্যাসেজ ন্যারেশন। এবং এটাকেও আমরা প্যাসেজ ন্যারেশন বলবো। তবে এটা কি, এটা হচ্ছে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট। আর এটাও প্যাসেজ ন্যারেশন, এটা হচ্ছে কি ডাইরেক্ট টু ইনডাইরেক্ট। কথা ক্লিয়ার? আমি নিশ্চিত যে তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন তোমাদের সাথে আমি যে বিষয়টা শেয়ার করব যে আসলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কিভাবে করতে হয়। আমরা ডাইরেক্ট থেকে ডাইরেক্ট স্পিচটা কিরকম থাকে সেটা আমরা বুঝে গেছি। আমি নিশ্চিত যে তোমরা বুঝে গেছো যে কিভাবে ডাইরেক্ট স্পিচ হয়ে থাকে। এখন ইনডাইরেক্ট আমাদেরকে কিভাবে করতে হবে ডাইরেক্ট থেকে, এটা হচ্ছে আমাদের মূল বিষয়। কারণ পরীক্ষায় আমাদেরকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট বা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট থাকবে এইচএসসির জন্য। আর যারা জেএসসির স্টুডেন্ট আছো আমার ক্যামেরার সামনে, কিংবা এসএসসির শিক্ষার্থীরা আছো, তাদেরকে বলছি তোমাদের কিন্তু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট থাকবে। তাহলে শিক্ষার্থীরা আমরা জেনে নিই কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা যায়। এটা যদি আমরা এক্সপার্ট হয়ে যাই তাহলে এইচএসসির স্টুডেন্টরা অবশ্যই ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করাও শিখে যাবে। আজকে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার মেকানিজমগুলো, কৌশলগুলো আজকে আমরা বলবো। দেখো, প্রথম কথা হচ্ছে আমি যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, তখন কোন বিষয়টা আমাকে লক্ষ্য রাখতে হবে। আমি একটা উদাহরণ দিই তোমাদেরকে। আমরা প্রায়ই একটা জিনিস ভুল করে থাকি। কিরকম? ধরো তোমাকে বোর্ডে আমি লিখে দিলাম এরকম যে he says to me I will do it tomorrow। আচ্ছা, আমরা এই উদাহরণটা একটু দেখি। আমরা এখানে একটা সেন্টেন্স লিখেছি। সেন্টেন্স হচ্ছে হি সেইজ টু মি আই উইল ডু ইট টুমরো। ক্লিয়ার? এখন এটাকে যদি আমরা চেঞ্জ করি, ডাইরেক্ট আছে আমরা বুঝতে পারছি, কারণ এখানে ইনভার্টেড কমা যুক্ত আছে, আর ওখানে রিপোর্টিং এবং রিপোর্টেড দুটো আছে। এখন আমি তোমাদের কাছে কোয়েশ্চেন হচ্ছে যে এটা চেঞ্জ করতে গেলে আসলে আমরা কি লিখব? আমরা নিশ্চয়ই চেঞ্জ করতে গেলে হয়তো এরকম লিখে ফেলি, হি সেইজ টু মি দ্যাট, হি সেইজ টু মি দ্যাট হি উইল or he would do it the following day, বা he will do it the following day। আচ্ছা, তোমরাই বলো এর অ্যান্সারটা কি হবে। আমি একটু অপেক্ষায় থাকি, দেখতে চাই যে এটার অ্যান্সারটা কি হবে, একটু বলো। হি সেইজ টু মি আই উইল ডু ইট টুমরো। স্টুডেন্টস, এখন দেখো এখানে টুমরো আছে। এখন আমরা হয়তো কেউ কেউ অ্যান্সার দিচ্ছি এরকম যে হি টেলস মি দ্যাট, হি টেলস মি দ্যাট হি উইল ডু ইট টুমরো। অথবা কেউ বলছে হি টেলস মি দ্যাট হি উড ডু ইট দ্য ফলোইং ডে। আসলে অ্যান্সারটা কোনটা? আমাদের অ্যান্সার, কারেক্ট অ্যান্সারটা কোনটা? কারেক্ট অ্যান্সারটা হচ্ছে আমরা বলবো হি সেইজ, হি টেলস মি অথবা হি সেইজ টু মি দ্যাট হি উইল ডু ইট টুমরো। এখানে কিন্তু টুমরো আছে, কিন্তু টুমরোকে কিন্তু আমরা চেঞ্জ করছি না এখানে। এখন শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই ধরনের একটা ট্রেন্ড আছে যে আমরা মুখস্থ করে থাকি। অবশ্যই আমরা এটা জেনে আসছি আমাদের বিজ্ঞ স্যারদের কাছ থেকে। সেটা হচ্ছে যে আমরা এরকমভাবে দেখে আসছি, যেমন টুডে থাকলে চেঞ্জ হয়ে এটা দ্যাট ডে হবে, টুমোরো থাকলে দ্য ফলোয়িং ডে হবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে, নাও থাকলে দেন হবে, কাম থাকলে গো হবে, দাস থাকলে সো হবে। এইরকম বিষয়গুলো কিন্তু আমরা জানি। কিন্তু কথা হচ্ছে এই টুমোরো থাকলে যে দ্য ফলোয়িং ডে, কিংবা ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, এটা কি সবসময়ের জন্যে? প্রশ্ন হচ্ছে এটা, এটা কি আদৌ সবসময়ের জন্যে? না, সবসময়ের জন্য না। আমাদেরকে এই টুমোরো থাকলেই আমরা দ্য ফলোয়িং ডে বা দ্য নেক্সট ডে, কিংবা ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, এগুলো যে আমরা লিখবো বা এরকম যদি আমরা চিন্তা করি, না, সবসময়ের জন্য না। তোমাকে মাথায় রাখতে হবে যেটা, আমাকে দেখতে হবে যে আমার যে রিপোর্টিং, আমার যে রিপোর্টিং যে স্পিচ, রিপোর্টিং যে পার্ট, এবং আমার যে রিপোর্টের পার্ট, সেখানে রিপোর্টিং ভার্বটা, অর্থাৎ এই যে সেইজ যে এখানে ভার্বটা আছে, এই ভার্বটা এটা কি প্রেজেন্টে, না ফিউচারে, নাকি পাস্টে, এটা তোমাকে আগে দেখতে হবে। এটা হচ্ছে সবচেয়ে জরুরি, যে তুমি যখন চেঞ্জ করতে যাবা
তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এখানে যে হি সেইজ টু মি, এখানে বলা হচ্ছে এই এই ভার্বটার দিকে, অর্থাৎ যখন তুমি চেঞ্জ করতে যাবা তখন কিন্তু সব সময় তোমাকে মাথায় রাখতে হবে যে বা দৃষ্টি দিতে হবে এই ভার্বটার দিকে। আমি তোমাদেরকে জানিয়ে রাখছি, এই ভার্বটার দিকে তোমাকে দেখতে হবে এটা কি প্রেজেন্টে, ফিউচারে নাকি পাস্টে। এখন দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমরা একটু দেখি। এখানে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করার যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে আমরা দেখাচ্ছি। রিপোর্টিং ভার্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ যখন রিপোর্টিং পার্ট এবং রিপোর্টেড পার্ট দুটো থাকে সেখানে আমরা টুমোরো দেখলেই কিন্তু দ্য ফলোইং ডে লিখে ফেলবো না, আমরা নাও থাকলেই কিন্তু দেন লিখে ফেলবো না, ইয়েস্টারডে থাকলেই কিন্তু আমরা দ্য প্রিভিয়াস ডে লিখবো না। আমরা আগে দেখব আমার রিপোর্টিংটা, অর্থাৎ এই রিপোর্টিং ভার্বটা আমার কিসে আছে। আমরা একটু দেখে নিই। রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার হলে তিনটা পরিবর্তন করবো, আর সেই তিনটা পরিবর্তন হচ্ছে কি, আমরা এখানে যে দেখি রিপোর্টিং ভার্ব এটার পরিবর্তন করব, এর মাঝে একটি কনজাংশন, অর্থাৎ এই রিপোর্টিং এখানে যে আমরা দেখছি এখানে যে রিপোর্টিং আর এখানে যে রিপোর্টেড, এই রিপোর্টের মাঝখানে একটি কনজাংশন দিব। আমরা দেখতে পাচ্ছি এখানে কনজাংশন। আরেকটা হচ্ছে এখানকার এই রিপোর্টেড পার্টে যে তোমার কি বলা যায় যে পার্সনগুলো আছে এগুলো চেঞ্জ করতে হবে। অর্থাৎ তুমি যখনই চেঞ্জ করবা, অর্থাৎ প্রথমে দেখবা এই ভার্বটা কিসে আছে, এটা কি প্রেজেন্টে, ফিউচারে, তাহলে আমরা তিনটা পরিবর্তন করব। আর এটাকে যদি পাস্টে দেখি তাহলে ওই তিনটা পরিবর্তন তো আমরা করবই, সাথে এখানকার ভার্বও আমাদেরকে চেঞ্জ করতে হবে। ওটা আমরা পরে আসতেছি, আমরা আগে বুঝে নেই যে আমাকে সবসময় মনে রাখতে হবে যে এখানে নাও, ইয়েস্টারডে, টুমরো এগুলো থাকলেই চেঞ্জ করতে হবে এমন কোনো কথা নাই। দেখতে হবে আমার এখানে ভার্বটা কিসে আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্বটা কিসে আছে, ভার্বটা হচ্ছে প্রেজেন্টে বা ফিউচারে। যদি প্রেজেন্টে বা ফিউচারে থাকে তাহলে আমি মাত্র তিনটা পরিবর্তন করব, প্লিজ লার্ন ইট। তিনটার বেশি পরিবর্তন করলে আমার কিন্তু ন্যারেশন চেঞ্জ হবে না। তাহলে আমরা যে একটু আগে উদাহরণটা লিখেছিলাম আমরা কি লক্ষ্য করি, এখানে আমরা লিখেছি হচ্ছে হি সেইজ টু মি আই উইল ডু ইট টুমরো। তাহলে এখানে সেইজ ভাবটার দিকে আমরা দৃষ্টি দিই, তাহলে এখানে প্রথম অংশটা রিপোর্টিং এ আমরা দেখলাম এটা প্রেজেন্টে, তাহলে অবশ্যই তিনটা পরিবর্তন হবে। আর সেই তিনটা পরিবর্তন কি, তিনটা পরিবর্তন হচ্ছে আমরা এই দুটো পার্টের মাঝে একটি কনজাংশন দিয়ে দিব। আর এখানে যে রিপোর্টিং ভার্বটা আছে এই ভার্বটাকে আমরা চেঞ্জ করে ফেলবো। আর এই টোটাল রিপোর্টেড যে স্পিচটা, এই টোটাল রিপোর্টেড এর এই ভার্বটাকে আমরা চেঞ্জ করব। সরি ভুল বললাম, এখানে পার্সনটাকে চেঞ্জ করব। তাহলে তিন। তাহলে প্রথমটা হচ্ছে কি, আবারও বলছি, যদি এটা প্রেজেন্টে বা ফিউচারে থাকে, অর্থাৎ প্রথম অংশ যদি প্রেজেন্টে বা ফিউচারে থাকে, বা রিপোর্টিং অংশ যদি ভার্ব যদি প্রেজেন্টে বা ফিউচারে থাকে, তাহলে নিয়ম হচ্ছে আমরা তিনটা পরিবর্তন করব। এক নাম্বার হচ্ছে এই দুটোর মাঝে একটা কনজাংশন দিব, আর এখানে রিপোর্টিং ভার্বটাকে আমরা চেঞ্জ করব। আর এখানে টোটাল রিপোর্টেড স্পিচের ভিতরে যত কিছুই থাকুক আমরা শুধু এখানে পার্সনটাকে চেঞ্জ করব, আর এই টুমরোকে চেঞ্জ করব না, কিংবা এই ভার্বকেও চেঞ্জ করব না। এর কারণটা কি, এর কারণ হচ্ছে আমাদের এখানে রিপোর্টিং ভার্ব হচ্ছে প্রেজেন্টে বা ফিউচারে। তাহলে আমরা একটু দেখে নিই এটা, সেটা হচ্ছে আবারও এখানে আমরা একটু দেখে নিই। সেখানে আমরা এখানে কি লিখেছি, সরি, হ্যাঁ এই যেটা এখানে আমরা লিখেছি যে রিপোর্টিং ভার্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচারে হলে তিনটি পরিবর্তন, সেই তিনটা পরিবর্তন কি আমরা এখানে ছক করে দেখিয়ে দিয়েছি, একটু দেখো। যেমন আমরা দেখিয়েছি এক নাম্বার হচ্ছে এখানে ভার্বের পরিবর্তন, দু নম্বর হচ্ছে মাঝখানে একটা কনজাংশন, দুটি অংশের মাঝে একটি কনজাংশন, এবং তৃতীয় হচ্ছে ফার্স্ট ও ফার্স্ট ও সেকেন্ড পার্সনের পরিবর্তন। কোথায়, রিপোর্টেড পার্টের। অর্থাৎ রিপোর্টেডের শুধু পার্সনগুলোই চেঞ্জ করব, এবং সেটা দুইটা পার্সন হবে, ফার্স্ট পার্সন ও সেকেন্ড পার্সন, থার্ড পার্সনের কোনো চেঞ্জ হবে না। তাহলে তিনটা পরিবর্তন আমরা একটু লক্ষ্য করি। এখন যদি এটা বলা হতো, সাপোজ আমরা এখানে উদাহরণ দিয়েছি, জয় সেইজ টু মি, কমা ইনভার্টেড কমা, আই ওয়ান্ট টু প্লে। জয় সেইজ টু মি আই ওয়ান্ট টু প্লে।
তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সেইজ আছে। তাহলে এখানে যদি আমরা সেইজ দেখি, সবাই লক্ষ্য করো, তাহলে এটা প্রেজেন্টে। তাহলে এটা প্রেজেন্ট দেখার কারণে, সরি, এটা প্রেজেন্ট দেখার কারণে আমরা কয়টা পরিবর্তন করবো? আমরা একটু আগেই শিখেছি আমরা 3টা পরিবর্তন করবো। আর সেই 3টা পরিবর্তন কি? সেই 3টা পরিবর্তন হচ্ছে যে একটা হচ্ছে কনজাংশন আমরা যোগ করব, আর হচ্ছে এই ভার্বটাকে চেঞ্জ করব, আর হচ্ছে এখানকার পার্সন চেঞ্জ করব। তাহলে সেখানে কি দাঁড়াচ্ছে? আমরা এখানে অ্যান্সার দেখাচ্ছি, জয় টেলস মি দ্যাট হি ওয়ান্টস টু প্লে। তাহলে আমরা এখানে কি করলাম? আমরা রিপোর্টিং এবং রিপোর্টেড এই দুটোর মাঝখানে একটি কনজাংশন দিলাম, দ্যাট। আর এখানে আমরা কি করলাম? এখানে রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করলাম। এখানে সেজ টু থাকার কারণে এটা টেলস হয়ে গেল, টেলস দিলাম। আর এই দিকটায় আমরা কি করেছি? হি ওয়ান্টস টু প্লে, দ্যাট ইজ আইটা এখানে হি হয়ে গেছে। আইটা এখানে হি হয়ে গেছে, কারণ আমরা শুধু পার্সন পরিবর্তন করলাম। এখানে কিন্তু আর কোনো পরিবর্তন করা যাবে না। এখন আমরা এই উদাহরণটাকে যদি আরেকটু ভিন্নভাবে একটু দেখতে চাই, যেমন ধরো আমরা যদি বলি এরকম যে হি সেইড টু মি, এইটাকে অর্থাৎ একটু আগে যেটা শিখলাম, হি সেইড টু মিকে আমরা চেঞ্জ করে সেইড টু করে দিই। আমরা যদি করে দিই হি সেইড টু মি আই উইল ডু ইট টুমরো। সবাই লক্ষ্য করো, এখানে আমরা কি লিখেছি? হি সেইড টু মি আই উইল ডু ইট টুমরো। তাহলে এখানে হি সেইড, এখানে কিন্তু সেইজ ছিল একটু আগে, বাট এখন কি হয়ে গেল? এখন কিন্তু সেটা সেইড হয়ে গেল। এখন সেইড হওয়ার কারণে আমি একটু আগেও বলেছি যে রিপোর্টিং এর ভার্ব খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এক্ষেত্রে আমরা সেইড ভার্ব যেহেতু পেয়েছি, তাহলে নিয়ম হচ্ছে একটু আগে সেইজ অর্থাৎ প্রেজেন্ট থাকার কারণে বা ফিউচার থাকার কারণে 3টি পরিবর্তন হয়েছিল। কিন্তু এখন যেহেতু আমরা সেইড পাস্টে পাচ্ছি, তাহলে আমাকে ওই 3টি পরিবর্তন তো করতে হবেই, সাথে সাথে আমাকে এই ভার্বটাকেও চেঞ্জ করতে হবে। আবার এই দূরত্ব জ্ঞাপক শব্দ টুমোরো থাকার কারণে এটাকেও চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমাকে কিন্তু আরো দুটো পরিবর্তন বেড়ে গেল, দুটো পরিবর্তন বেড়ে গেল। অর্থাৎ ও 3টা তো বেসিক করতেই হবে, সাথে সাথে আমাকে এখানকার যে ভার্ব অর্থাৎ এই যে উইল ডু, এটাকে আমাকে চেঞ্জ করতে হবে। আর এখানে টুমোরো এটাকে চেঞ্জ করতে হবে। শিক্ষার্থীরা, আমরা যে শিখে থাকি নাও থাকলে দেন, কাম থাকলে গো, দাস থাকলে সো, কিংবা এইরকম দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, এই যে পরিবর্তনগুলো, টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে দ্য ফলোইং ডে, স্টাডি থাকলে দ্য প্রিভিয়াস ডে, এই যে আমরা লিখে থাকি, এই জায়গাটায় মনে রাখতে হবে তখনই হয় যখন এটা পাস্টে হয়। এটা পাস্টে হলেই এই ভার্বটাও চেঞ্জ হবে। এটা পাস্টে হলে এখানকার এই দূরত্ব জ্ঞাপক শব্দটাও কিন্তু চেঞ্জ হবে। অর্থাৎ সময় জ্ঞাপক বা দূরত্ব জ্ঞাপক কোনো শব্দ থাকলে এখানে সেটাকে কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে। কেন? যেহেতু এটা পাস্টে। তাহলে আমাদের অ্যান্সারটা এটা কি হবে আমরা একটু দেখে নিই। এটা অ্যান্সারটা হবে কি তাহলে? সবাই বলো। হি সেইড টু মি, তাহলে আমরা এটা হয়ে যাচ্ছে হি টোল্ড মি, একটা হলো, মাঝখানে আছে কনজাংশন দ্যাট। এখন আই উইল ডু ইট টুমরো, এটা না হয়ে কি হবে? হি উড ডু ইট দ্য ফলোইং ডে। হি উড ডু ইট দ্য ফলোইং ডে। আমি একটু লিখে দেখাচ্ছি, বন্ধুরা আমার সাথে থাকবে কিন্তু। হ্যাঁ, আমরা একটু দেখি তাহলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে। অ্যান্সারটা দাঁড়াচ্ছে হি টোল্ড মি দ্যাট হি উড ডু ইট দ্য ফলোইং ডে। তার মানে এখানে আমরা পার্সন, এখানে কি কি করলাম? আমরা এখানে কনজাংশন দিলাম এই দুটার মাঝে। আমরা এখানে কি করলাম? এই রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করলাম। আমরা কি করলাম? এখানে এই পার্সনটাকে চেঞ্জ করলাম, আইটা হি হয়ে গেল। এখানে উইল ডুটাও চেঞ্জ হয়ে উড ডু হয়ে গেল। আর টুমোরোটাও হয়ে গেল কি? দ্য ফলোইং ডে। তাহলে বোঝা গেল যে রিপোর্টিং ভার্ব খুবই গুরুত্বপূর্ণ। এখন তোমাদের সাথে কথা হচ্ছে যে আমরা যে পরিবর্তনগুলো করলাম, আমি বলেছি যে কি করতে হবে? দুটোর মাঝে একটি কনজাংশন দিতে হবে, 1 নাম্বার। দুটোর মাঝে একটি কনজাংশন। 2 নাম্বার হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। 3 নাম্বার হচ্ছে পার্সন পরিবর্তন রিপোর্টেডের। আবার বললাম যদি রিপোর্টিং পাস্টে হয় তাহলে রিপোর্টেডের ভার্বও চেঞ্জ করতে হবে। আবার ওই দূরত্ববাচক শব্দগুলোও চেঞ্জ করতে হবে। তো আমরা যদি এগুলো করে থাকি, এখন আমরা তো জানি না যে আসলে কখন কনজাংশন, কোন কনজাংশন বসবে, তাই না? আমরা তো জানি না যে এখানে ভার্বটা কি চেঞ্জ হবে। তুমি হয়তো বলতে পারো যে স্যার আপনি ক্লাস নিচ্ছেন,
আপনি তো বললেন যে সেটের জায়গায় টু টল্ড হচ্ছে, আপনার এখানে আই উইল ডু ইট টুমরো, এখানে মাঝখানে দ্যাট হয়ে যাচ্ছে। তুমি হয়তো বলছো আমাকে স্যার উইলটা উড হয়ে যাচ্ছে, কিন্তু নিয়মগুলো কি, আমাদেরকে নিয়মগুলো জানতে হবে। এই নিয়মগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, একটু বুদ্ধি খাটালে কিন্তু আমরা পারবো। ক্লিয়ার? তাহলে আমরা দেখি যে কিভাবে চেঞ্জগুলো হয়। কারণ আমাদের মূল কথা হচ্ছে যে রিপোর্ট আমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে যে নিয়মগুলো, এটা ভালো মতো আমাদেরকে শিখতে হবে। এখানে কৌশলগত ব্যাপার, মুখস্থ করার কিছু নাই। এটা আমি সবসময় বলি, মুখস্থ করার কিছু নাই। প্লিজ সবাই মনোযোগ দিয়ে দেখো এবং শেষ পর্যন্ত থাকো। আমি বোধ করি তোমরা যারা ন্যারেশন পারতে না, তোমরা অনেকেই পারবে, আর যারা পারতে তারা অবশ্যই আরো 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 ভালো করবে, এটা আমার বিশ্বাস। প্লিজ আমরা দেখি। এখন আমরা যে বলেছিলাম যে এই উদাহরণে আমরা একটু যাই আবার, যে এটা প্রেজেন্ট বা ফিউচার হওয়ার কারণে এখানে একটা কনজাংশন দিয়েছি আমরা, আর এখানে রিপোর্টিং ভার্ব পরিবর্তন করেছি, এখানে শুধু পার্সন। উদাহরণ দিয়েছিলাম জয় সেইস টু মি আই ওয়ান্ট টু প্লে, তাহলে আমরা লিখেছিলাম জয় টেলস মি দ্যাট হি ওয়ান্টস টু প্লে। তিনটা পরিবর্তন হয়েছে, এখানে সেইসটা হয়ে গেছে টেলস, এখানে দুটো রিপোর্টিং এবং রিপোর্টের মাঝে একটা কনজাংশন দিয়েছি, সেটা হচ্ছে দ্যাট, এবং এখানে হিটা আইটা হয়ে গেছে হি। তাহলে তিনটা পরিবর্তন হলো। আমরা পরের পেজে দেখি, যদি ওই উদাহরণটা এরকম হয়ে যেত জয় সেইড টু মি, অর্থাৎ একটু আগে সেইড ছিল আর এখন সেটা কি হয়ে গেল, সেড হয়ে গেল, তার মানে এখন পাস্ট হয়ে গেল। তাহলে হি সেইড টু মি আই ওয়ান্ট টু প্লে, অর্থাৎ এখানে কিন্তু সেড হয়ে গেল। এখন সেড হওয়ার কারণে আমরা লক্ষ্য করি ওই তিনটা পরিবর্তন তো করতেই হবে, সাথে আমাকে ভাবটাও পরিবর্তন করতে হবে। একটু আমরা বলেছি এটার ভাবও চেঞ্জ করতে হবে। দেখো এখানে কিন্তু টুডে টুমোরো ইয়েস্টারডে এই জাতীয় কোনো শব্দ নাই, যেহেতু এই জাতীয় শব্দ এখানে নাই, তাই আমরা শুধু এতটুকুই করব। তাহলে আমরা একটু লিখে দেখে নিই এখানে কি লিখেছি। রিপোর্টিং ভার্বটি পাস্ট হওয়াতে ওই তিনটি পরিবর্তন সহ রিপোর্টের স্পিচের শুধু ভার্বটি চেঞ্জ করতে হবে, কারণ এখানে শুধু ভার্বটা আছে। এখন এটা পাস্টে আছে, ওই তিনটা তো করবোই, সাথে এটাও চেঞ্জ করবো। এখানে যদি টুমরো থাকতো, এখানে যদি স্টারে থাকতো, তাহলেও চেঞ্জ করতাম। তাহলে আমরা দেখি এটার ক্ষেত্রে কি হয়। জয় সেই টু মি, কমা ইনভার্টেড কমা, আই ওয়ান্ট টু প্লে। আমরা এখানে কি লিখেছি, এখানে আমরা এটা চেঞ্জ করব, এই দুটোর মাঝে একটা কনজাংশন দিব, এই ভার্বটাকে আমরা চেঞ্জ করব, আমরা আগেই বলেছি। আর এটার পার্সনকে আমরা চেঞ্জ করব, এই পার্সনটাকে। এরপরে অতিরিক্ত কি চলে আসলো, এই ওয়ানটাকেও কিন্তু চেঞ্জ করতে হবে। কেন চেঞ্জ করতে হবে, কারণ এটা পাস্টে আছে। এটা পাস্টে থাকলে এটাকেও একই পর্যায়ে কারেসপন্ডিং চেঞ্জ বলে এটাকে, অর্থাৎ ওই অনুযায়ী যথাযথভাবে ওইভাবেই আমাকে চেঞ্জ করতে হবে, এটাও পাস্ট হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে, জয় টোল্ড মি দ্যাট হি ওয়ান্টেড টু প্লে। এখন এই জায়গায় যদি আমরা টুমোরো যোগ করে দিই, ধরো তোমরা সবাই খাতায় লিখতে পারো, জয় সেই টু মি, কমা ইনভার্টেড কমা, আই ওয়ান্ট টু প্লে নাও। তাহলে এখন কি করবা, এখন যদি বলা থাকে আই ওয়ান্ট টু প্লে নাও, আমি এখন খেলতে চাই, তাহলে এই ক্ষেত্রে নাওটা চলে আসলো, তাই না? তাহলে আমাদের এখানে নাও চলে আসলো। এখন নাও চলে আসাতে আমাদেরকে ওই নাও চেঞ্জ করতে হবে। নাও চেঞ্জ করলে কি হয় আমরা জানি সবাই, নাও চেঞ্জ করলে দেন হয়, নাও থাকলে কি হয়, দেন হয়। তাহলে আমরা এখানে কি লিখবো বলো, জয় টোল্ড মি দ্যাট হি ওয়ান্টেড টু প্লে। তো এটার ক্ষেত্রে এখানে যদি আমরা নাও যোগ করি, এখানে যদি নাও যোগ করি তাহলে কি হবে, জয় টোল্ড মি দ্যাট হি ওয়ান্টেড টু প্লে দেন, দেন না দেন, ক্লিয়ার? তাহলে এখানে কি হবে, দেন। আমরা এখানে দেন লিখতে পারি, টি এইচ ই এন, দেন। আমরা কেন দেন লিখলাম, শিক্ষার্থীরা একটু দেখি দেন কেন লিখলাম। এখানে দেন আমরা এই জন্য লিখেছি, যেহেতু এখানে কি আছে, নাও আছে। যেহেতু এখানে নাও আছে তাই কি হলো দেন। এখানে যদি নাও না থাকতো আমরা দেন দিতাম না। এখানে যদি এটা প্রেজেন্টে হয়ে যেত, তাহলে আমরা এই ওয়ানটাকে ওয়ান্টেডও চেঞ্জ করতাম না। তাহলে এই হচ্ছে বিষয়টা। এখন আমি তোমাদেরকে একটু আগে কথা দিয়েছিলাম যে রিপোর্টিংগুলো থেকে, সরি, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট করতে গেলে যে বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে কনজাংশন, ১ নাম্বার কনজাংশন, ২ নাম্বার হচ্ছে রিপোর্টিং ভার্ব, ৩ নাম্বার হচ্ছে পার্সন, এটা সব ক্ষেত্রে। আর রিপোর্টিং যদি পাস্টে হয় তাহলে সেক্ষেত্রে কি আরও অতিরিক্ত একটা চেঞ্জ করতে হবে, আর সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচের ভার্ব চেঞ্জ করতে হবে। আর একটা হচ্ছে কি আমাদের এই টুমোরো, ইয়েস্টারডে এই জাতীয় শব্দ থাকলে চেঞ্জ করতে হবে। সেটা আমি
এখন তোমাদেরকে চটজলদি করে বলে দিচ্ছি কিভাবে আমরা চেঞ্জ করব। মুখস্থ করার কোনো বিষয় না। সেটা হচ্ছে আমরা একটু দেখি, আমরা যে বলেছিলাম he said to me I want to play। দেখো চেঞ্জ করার নিয়মটা আমি তোমাকে বুঝাচ্ছি। চেঞ্জ করার নিয়মটা হচ্ছে যখন তুমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবা ওই 5টা বিষয় কিভাবে অ্যাপ্লাই করবা সেটা আমি দেখাচ্ছি। সেখানে নিয়মটা হচ্ছে সব সময় এখানের সেন্টেন্সটার উপর নির্ভর করতে হবে। আমরা জানি যে সেন্টেন্সে যে অর্থগত দিক থেকে আমরা যে সেন্টেন্সের কাইন্ডস অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এই যে 5 ধরনের সেন্টেন্সের কথা আমরা জানি, সেই 5 ধরনের সেন্টেন্স এখানে আমরা লক্ষ্য করব। আমরা একটু দেখি, এখানে আছে আই ওয়ান্ট টু প্লে, এখানে হয়তো অন্য কোনো সেন্টেন্স থাকতে পারে হোয়াট আর ইউ ডুইং, অথবা এখানে হতে পারে লেট আস গো আউট, অথবা এখানে হতে পারে ডু ইট নাও, অথবা হতে পারে হোয়াট এ নাইস পিকচার ইট ইজ। তার মানে 5 ধরনের সেন্টেন্স আমাদের এখানে যে থাকবে এর উপর ডিপেন্ড করে কিন্তু এখানকার কনজাংশন হবে আর এই ভার্বটা চেঞ্জ হবে। তোমার কিন্তু মাথায় রাখতে হবে এখানে যে সেন্টেন্সগুলো আছে তার মানে চেঞ্জ করার সময় যখন তুমি চেঞ্জ করতে যাবা, এই যে তুমি কনজাংশন যোগ করবা, এই যে রিপোর্টিং ভার্ব তুমি যোগ করবা, কিংবা এই দুটো করতে গেলে অ্যাটলিস্ট এই দুটো চেঞ্জ করতে গেলে তোমাকে এখানে এই অংশের সেন্টেন্সের উপর নির্ভর করতে হবে। দেখতে হবে সেন্টেন্সটা কি। তুমি যদি দেখো যে এই অংশের সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ, তাহলে এক ধরনের কনজাংশন, আর রিপোর্টিং ভাবে এক ধরনের। ঠিক, তাহলে আমরা একটু লক্ষ্য করি বা একটু মনে রাখার চেষ্টা করি এখানে যে সেন্টেন্সগুলো বসে, তুমি একটু লক্ষ্য করো। অ্যাসার্টিভ এটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে মূলত একটা স্টেটমেন্ট। আমরা যদি বলি ইন্টারোগেটিভ তাহলে এটা কি? এটা কিন্তু জিজ্ঞাসা। আমরা যদি বলি এটাকে ইম্পারেটিভ, তাহলে ইম্পারেটিভ মানে কি আমরা জানি। ইম্পারেটিভটা হচ্ছে আমরা কখনো আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এই ধরনের বিষয়গুলোকে আমরা ইম্পারেটিভ বলে জেনে থাকি। আবার এখানে কি হতে পারে অপটেটিভ, দোয়া কিংবা প্রার্থনা, অথবা এখানে হতে পারে বিস্ময় সূচক, অর্থাৎ কোনো কিছু দেখে আমরা যখন বিস্মিত হই। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে এই অংশে যেহেতু স্টেটমেন্ট, তাহলে স্টেটমেন্ট মানে কি কোনো একটা বিবৃতি। তো যদি বিবৃতি হয় তাহলে আস্তে করে আমরা এখানে যেহেতু একটা বিবৃতি, তাহলে এই ভার্বটাকে আমরা বিবৃতিমূলক করে দিব। তার মানে এটা যেহেতু একটা স্টেটমেন্ট, তাহলে আমরা এখানে বলতে পারি সেইড বলতে পারি বা টোল্ড বলতে পারি। যদি এটা হয় একটা কোয়েশ্চেন, তার মানে জিজ্ঞাসা, তাহলে জিজ্ঞাসা করার ইংরেজি কি আস্ক, তাহলে এখানে আস্কড হবে। এখানে যদি তোমার ইম্পারেটিভ হয় অর্থাৎ আদেশ, উপদেশ, অনুরোধ, তাই আদেশ যদি হয় তাহলে এখানে অ্যাডভাইস, এখানে যদি হয় অনুরোধ তাহলে এখানে রিকোয়েস্টেড, যদি এখানে হয় তোমার নিষেধ এখানে ফরবেড, এখানে যদি তোমার হুকুম দেওয়া হয় তাহলে এখানে কমান্ডেড। এর কারণ কি? অর্থাৎ এইখানে সেন্টেন্সটা কি ধরনের সেই অনুযায়ী এখানে ভার্বটা হবে। মুখস্থ করা কিছু নাই, এটা জাস্ট বোঝার ব্যাপার যে এটা একটা স্টেটমেন্ট, আমি বুঝতেছি এটা অ্যাসার্টিভ, তাহলে আমি সেই অনুযায়ী এখানে কি দিব, সেই অনুযায়ী সরি এখানে আমরা দেখি, এখানে আমরা দেখব যে যদি আমরা এটাকে দেখি অ্যাসার্টিভ, তাহলে সেই অনুযায়ী এটাকে অ্যাসার্টিভ দেখলে সেই অনুযায়ী এখানে ভাবটা হবে কি সেইড বা টোল্ড। এখানে যদি হয় ইন্টারোগেটিভ তাহলে এখানে কি হবে জিজ্ঞাসা আস্কড। এখানে যদি হয় আদেশ, উপদেশ, অনুরোধ তাহলে সেই অনুযায়ী। তার মানে এই 5টা সেন্টেন্সের উপর ভিত্তি করেই আমাদের এখানকার ভাবটা হয়। তাহলে এখানে মুখস্থ করা কিছু নাই, এটা একটা জাস্ট আমরা দেখা। এটা 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে মাঝে যে আমরা কনজাংশনটা দিব, এই কনজাংশনটা আমরা কিভাবে দিব। তোমাকে মনে রাখতে হবে আমাদের ন্যারেশনে সর্বোচ্চ এই 3 ধরনের আমরা কনজাংশন ব্যবহার করে থাকি। ঠিক 3 জনের বলা উচিত না, আমরা এটাকে বলতে পারি 2 ধরনের অ্যাকসেন্সে। কারণ মনে রাখবা এটা যদি অ্যাসার্টিভ হয় তাহলে এখানে কনজাংশনটা হবে দ্যাট। আমরা যদি এখানে ইম্পারেটিভ হয় সরি এখানে যদি তোমার অপটেটিভ হয় তাহলেও হবে দ্যাট। এখানে যদি এক্সক্লেমেটরি হয় তাহলেও হবে দ্যাট। এখানে যদি তোমার লেট যুক্ত ইম্পারেটিভ হয় তাও হবে দ্যাট। তার মানে সর্বক্ষেত্রেই দেখতে পাচ্ছি আমরা দ্যাট বসতেছে। শুধুমাত্র কোয়েশ্চেন হলে, এখানে যদি কোয়েশ্চেন করা হয় তাহলে এখানে বুঝবে ইফ, এখানে আমরা বোঝাবো ইফ বা ডাব্লিউএইচ ওয়ার্ড, অর্থাৎ কোয়েশ্চেনটা কিভাবে শুরু হলো। কোয়েশ্চেন যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে ওটাই কনজাংশন, আর যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে ইফ। আমরা এটা আমরা জানি। তাহলে এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যদি এখানে দেখো যে না ইম্পারেটিভ কিন্তু এটা লেট যুক্ত ইম্পারেটিভ না, তাহলে শুধু টু যোগ করবে। টু
টু কিন্তু কনজাংশন নয়, টু কখনই কনজাংশন না। তাহলে আমরা বুঝলাম যে কনজাংশনের জায়গাটা হচ্ছে মাত্র কয়টা, দুটো, একটা হচ্ছে দ্যাট আর একটা হচ্ছে ইফ বা ডাব্লিউএস ওয়ার্ড। অর্থাৎ এখানকার সেন্টেন্সটা যদি ডাব্লিউএস দিয়ে হয়, অর্থাৎ আমি যদি এখানে লিখি যে হোয়াট আর ইউ ডুইং, এখানে একটু দেখো সবাই লক্ষ্য করো, আমি লিখেছি হোয়াট আর ইউ ডুইং। তাহলে হোয়াট আর ইউ ডুইং যেহেতু লিখেছি, হোয়াট আর ইউ ডুইং, তাহলে এখানে আমি যদি বলি হি সেড টু মি, সরি, হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং, তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা কি, এটা কোয়েশ্চেন, তাহলে এই ভার্বটা হয়ে যাবে আস্কড। এইটার কারণে এটা হয়ে যাচ্ছে, মুখস্থে কিছু নাই, তুমি দেখবে এটা কি কোয়েশ্চেন, তাহলে জিজ্ঞাসা, তাহলে জিজ্ঞাসা হচ্ছে আস, এবারটা আস্ট হয়ে যাবে এখানে। আর মাঝখানে কনজাংশনটা কি হবে, যেহেতু এটা একটা কোয়েশ্চেন এবং ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তাহলে এটাই হবে কনজাংশন। হোয়াট আছে হোয়াটই হবে, হোয়াট আছে হোয়াটই হবে, তাহলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে, হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং, হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং, তাহলে সেই জায়গাটা আমরা কি দিচ্ছি, হি আস্কড, এটার জন্য যেহেতু এটা জিজ্ঞাসা, তাহলে এটা আস্কড, হি আস্কড মি হোয়াট। এখন পরবর্তী অংশটা কি দিব, তো যেহেতু আমি দেখালাম যে আমাদের কনজাংশন কিভাবে হয় এই সেন্টেন্সের উপর ভিত্তি করে, আমরা দেখালাম যে এখানে ভার্বটা কিভাবে হয়, এখানে ভার্বটা হয় এখানকার সেন্টেন্সের উপর ভিত্তি করে। অর্থাৎ এখানে যদি অ্যাসার্টিভ হয় তাহলে এখানে হবে টোল্ড বা সেইড, এখানে যদি ইন্টারোগেটিভ হয় তাহলে এখানে হবে কি আস্কড, এখানে যদি ইম্পারেটিভ হয় সে অনুযায়ী এটা অ্যাডভাইস হতে পারে, সেটা রিকোয়েস্টেড হতে পারে, সেটা তোমার কমান্ডেড হতে পারে, এই জাতীয়। আর এখানে যদি অপটেটিভ হয় অর্থাৎ প্রার্থনা বোঝায়, এটা যদি দোয়া বোঝায়, কারোর জন্য আশীর্বাদ বোঝায়, তাহলে এই অনুযায়ী ভার্বটা হবে, সেখানে প্রেইড হতে পারে, সেখানে উইস্ট হতে পারে। আর এখানে যদি বিস্ময় বোঝায় তাহলে বিস্ময় প্রকাশ করাটাকে আমরা কি বলি, যদি বিস্ময় বোঝায় তাহলে আমরা এখানে দিব কি, এখানে আমরা এক্সপ্লেইনড দিব, কখনো কখনো এক্সপ্লেইন উইথ জয়, এক্সপ্লেইন উইথ সরো এরকম দিতে পারি। তাহলে বোঝা গেল যে এখানকার সেন্টেন্সের উপর ভিত্তি করে এখানকার ভার্বটা নির্ধারিত হয়, এক। আর দুই নম্বর হচ্ছে কনজাংশন হচ্ছে মাত্র দুটো, একটা হচ্ছে দ্যাট আর একটা হচ্ছে ইফ বা ডাব্লিউএইচ। ইফ বা ডাব্লিউএইচ ওয়ার্ড আমরা ব্যবহার করবো শুধু ইন্টারোগেটিভের ক্ষেত্রে, যদি সেটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রোনাউন দিয়ে শুরু হয়, যদি ডাব্লিউএইচ প্রোনাউন দিয়ে শুরু হয় আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে সেখানে আমরা কনজাংশন হিসেবে ডাব্লিউএইচই ব্যবহার করবো, ওইটাই ব্যবহার করবো। আর যদি নর্মাল হয়, যেমন আমি বললাম হি সেড টু মি হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, তুমি কি তোমার হোমওয়ার্ক করেছো, তাহলে হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, হ্যাভ ইউ, এখানে ডাব্লিউএইচ দিয়ে শুরু হয়নি, এটা নর্মাল কোয়েশ্চেন, তাহলে সেক্ষেত্রে আমরা ইফ দিব। তাহলে আমরা যদি একটু লিখে নিই যে হি সেড টু মি হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, তাহলে অ্যান্সারটা কি হবে, হি আস্কড মি ইফ আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক। ইফ আই হ্যাড, কেন ইফ দিলাম, যেহেতু এটা কি, এটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়নি, এটা নর্মাল ইন্টারোগেটিভ, নর্মাল ইন্টারোগেটিভ হওয়াতে এখানে কি বসলো ইফ। আর যদি হতো হোয়াট আর ইউ ডুইং, তাহলে আমরা বলতাম হোয়াট আই ওয়াজ ডুইং, হি সেড টু মি, হি সেড টু মি কমা ইনভার্টেড কমা, সরি এখানে লিখতে পারছি না, হি সেড টু মি কমা ইনভার্টেড কমা হোয়াট আর ইউ ডুইং, আমরা বলছি হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং, হোয়াট আই ওয়াজ ডুইং, তাহলে এখানে কি হয়ে গেল, ভার্ব হয়ে গেল, আমাদের এখানে কনজাংশন হয়ে গেল। এখন রয়ে গেছে এই জায়গার চেঞ্জটা কিভাবে করবো, এই পার্সন আর হচ্ছে এই ভার্ব আর হচ্ছে দ্রুতবাচক শব্দ। তা আমরা একটু বলে নিই, আমরা বলেছি পার্সনটা কিভাবে চেঞ্জ করতে হয়, এখানকার যতগুলো ফার্স্ট পার্সন থাকে, অর্থাৎ আমি একটু ফ্রেশ করে লিখছি বন্ধুরা, হ্যাঁ আমরা একটু দেখি, এখানে বলা আছে হি সেড টু মি আই উইল ডু ইট নাও, তাহলে এখানে আমরা কি করব, একটু আগে যেটা শিখলাম একটু দেখে নিই, এটা ছিল কি অ্যাসার্টিভ, তাহলে এখানে নিশ্চয়ই ভার্বটা কি হবে টোল্ড, যেহেতু এখানে অবজেক্ট আছে, অবজেক্ট থাকলে এখানে টোল্ড হয়, তাহলে হি টোল্ড মি। আর যেহেতু এটা অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ থাকলে এখানে দ্যাট হবে, তাহলে আমরা কি বলবো, হি টোল্ড মি দ্যাট। এখানে আই যে পার্সনটা আছে, আই ফার্স্ট পার্সন, এখানকার ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনে শুধু চেঞ্জ হয়, তাহলে ফার্স্ট পার্সনটাকে চেঞ্জ করবো কি অনুযায়ী, এইখানে এই স্টেটমেন্টের প্রথমে যে আছে, অর্থাৎ যে এখানকার অংশের যে সাবজেক্ট, হি সেড টু মি, তুমি লক্ষ্য করো এখানে হি কিন্তু সাবজেক্ট আর মি হচ্ছে অবজেক্ট, তাহলে ফার্স্ট পার্সন গুলো সব সময় সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, অর্থাৎ সাবজেক্টটা ছিল থার্ড পার্সন, তাহলে এটা থার্ড পার্সন হয়ে যাবে। এখানে যদি সেকেন্ড পার্সন থাকতো, যেমন ইউ আর গুড, যদি বলা তো হি সেড টু মি ইউ আর গুড, তাহলে ইউ সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন সবসময় অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়।
তো যেহেতু এখানে ফার্স্ট পার্সন আছে, ফার্স্ট পার্সন কি অনুযায়ী চেঞ্জ হবে? সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। ক্লিয়ার? ফার্স্ট পার্সনগুলো সব সময় কি অনুযায়ী? সাবজেক্ট অনুযায়ী। আর এখানকার সেকেন্ড পার্সনগুলো সবসময় অবজেক্ট অনুযায়ী। ক্লিয়ার? তাহলে এটা অ্যান্সারটি কি দাঁড়াচ্ছে? আমরা দেখলাম যে এটা হচ্ছে স্টেটমেন্ট অর্থাৎ বিবৃতি। তাহলে এখানে কি হবে? অবজেক্ট থাকার কারণে টোল্ড। তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে হি টোল্ড মি দ্যাট হি। এখন এটা উইলটা কি হয়ে যাবে বলেছিলাম, এটা যেহেতু পাস্টে তাহলে এটাও চেঞ্জ করতে হবে, অর্থাৎ এটা পাস্টে হলেই এটা শুধু চেঞ্জ হবে। তাহলে এখানে উইল ডু আছে, আমরা উইল ডুটাকে একটু এক ধাপ পিছনে নিয়ে যাই, উইলকে আমরা উড করে দিলাম, ব্যাস হয়ে গেল। অর্থাৎ এখানে আমি একটা বিষয় ক্লিয়ার করে রাখি তোমাদেরকে, এই জায়গাটা চেঞ্জ করার জন্য আমরা সাধারণত কি করি, আমরা বলে থাকি এটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, এভাবে বলা থাকে। আমাদের এগুলো দরকার নেই, কিচ্ছু দরকার নেই। আমরা শুধু কি করবো, ভার্বটাকে চেঞ্জ করে দিলে হবে। কিসে? এটা পাস্টে আছে, এটাকে পাস্ট করে দিই। তো উইলকে আমরা উড লিখে ফেললাম, অ্যান্সার শেষ। উইলকে তুমি উড করে দাও, অ্যান্সার শেষ। এখন যদি এখানে ইজ থাকে তুমি ওয়াজ করে দাও। তো এখানে যদি থাকে ওয়াজ ডুইং, এখন ওয়াজ ডুইং দেখো, ওয়াজ ডুইং কি? এটা পাস্ট কন্টিনিউয়াস, তো ওটার এক ধাপ আগে চলে যাও তুমি, অর্থাৎ যা থাকে তার এক ধাপ আগে যাও। প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এর এক ধাপ আগে কি? পাস্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস এক ধাপ জাস্ট তার পেছনে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এভাবে প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, তাহলে পেছনে চলে গেলে হবে। তাহলে আমি যদি এখানে লিখি যে হি সেড টু মি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমার লেখাটা খুব সুন্দর হচ্ছে না, তারপর বলছি হি সেড টু মি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে আমরা কি করবো? হ্যাভ ডান আছে, আমরা এটাকে এক ধাপ পেছনে হ্যাড ডান করে দিব, ব্যাস হয়ে গেল। আমার মুখস্থ করা দরকার নেই। এখন আমি তোকে বুদ্ধি শিখাই দিই, এখানে হ্যাভ ডান আছে, তুমি হ্যাড ডান করে দাও। এখানে আছে উইল, এটাকে উড করে দাও, যেহেতু এটা পাস্টে আছে এটা পাস্ট করে দাও, ব্যাস। এটা পাস্টে আছে, এটা পাস্টে করে দাও। তাহলে এখানে এটা সেট পাস্টে আছে, হ্যাডটাকে হ্যাড করে দাও, বাস হয়ে গেল। এখন যদি এটা পাস্টে থাকে, ধরো এভাবে বলা আছে আই ওয়েন্ট দেয়ার, লক্ষ্য করো এখানে যদি লেখা থাকে আই ওয়েন্ট দেয়ার, তাহলে এখানে কি হচ্ছে? হি সেইড টু মি, হি হি সেইড টু মি আই ওয়েন্ট দেয়ার। তাহলে এখন তুমি কি দেখো, এটা পাস্টে আছে, তাহলে ওয়েন্টটাকে তুমি এক ধাপ পেছনে নিয়ে যাও। তাহলে ওয়েন্টের এক ধাপ আগে, অর্থাৎ পাস্টের এক ধাপ আগে কে থাকে? অবশ্যই পাস্টের এক ধাপ আগে পাস্ট পারফেক্ট থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা দূর অতীত যেটাকে বলি, তাহলে আমরা হ্যাড গন বলে দিই, তাহলে তো হয়ে গেল। ওয়েনকে বলে দেবো কি হ্যাড গন দেয়ার, ব্যাস এনাফ, মুখস্থ কিছু রইলো না। অর্থাৎ নিয়মটা হচ্ছে এটা পাস্টে হলে এখানকার যে ভার্বটা তা এক ধাপ আমরা পেছনে নিয়ে যাব, এক ধাপ পেছনে নিয়ে গেলেই আমাদের এটা কি হয়ে যাবে? সলভ হয়ে যাবে। তাহলে আমার কি চলে গেল? কনজাংশন হয়ে গেল, আমাদের পার্টস এখানকার রিপোর্টিং ভার্ব হয়ে গেল। তাহলে রিপোর্টিং ভার্বটা কিভাবে হয়? রিপোর্টিং ভার্বটা হয় এখানকার সেন্টেন্সকে উপর ভিত্তি করে। এটা স্টেটমেন্ট হলে এটা কি হবে? টোল্ড বা সেইড। এটা ইন্টারোগেটিভ হলে এখানে কি হবে? জিজ্ঞাসা, তাহলে আক্স। এটা দ্বারা যদি অনুরোধ বোঝায় তাহলে এখানে রিকোয়েস্টেড। এখান দ্বারা যদি এখান এখানকার স্টেটমেন্ট দ্বারা যদি নিষেধ বোঝায় ফরবিড, এখানে যদি আদেশ বোঝায় অ্যাডভাইসড, এখানে যদি উপদেশ বোঝায়, এইভাবে আমাকে আগাতে হবে। যদি এখানে তোমার কি বলে যে কাউকে প্রস্তাবনা থাকে, অর্থাৎ কাউকে কিছু করার জন্য বলা হলো, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? প্রস্তাবনা থাকলে সেক্ষেত্রে আমরা এখানে প্রস্তাবনা দিয়ে দিতে পারি যে প্রপোজড, এখানে প্রপোজ দিতে, অর্থাৎ এখানকার স্টেটমেন্টের উপর ভিত্তি করে এখানকার ভাবটা হবে। কনজাংশন বলেছি দুইটা, সে একটা হচ্ছে কি দ্যাট, আর একটা হচ্ছে ইট বা ওয়েদার। এখন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে টু। টু কিন্তু ব্যবহৃত হয়। এখন টু কিন্তু কখনো কনজাংশন বলো না, টুটা হয় কখন? যখন নাকি এখানকার যে সেন্টেন্সটা সেটা ইম্পারেটিভ হয় এবং সেটা লেট ছাড়া ইম্পারেটিভ হয়। আমরা জানি লেট দিয়েও ইম্পারেটিভ হয় এবং লেট ছাড়া, লেট একটা ভার্ব, যদি অন্য কোনো ভার্ব দিয়ে হয়, যেমন আমি বললাম ডু ইট নাও, তাহলে ডু, ডু কি? ডু একটা ভার্ব, তাহলে এটা 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 লেট ভার্ব নয়। যদি এই জাতীয় ভার্ব থাকে, ডু ইট নাও, গো ফ্রম হিয়ার, গো আউট অফ মাই সাইট, আমরা বললাম আমরা সলভ দ্য প্রবলেম, সলভ দ্য ডিসপিউট, এরকম আমরা অনেক ভার্ব বলতে পারি। যখন নাকি এই জাতীয় ভার্ব দিয়ে শুরু হবে, আমরা শুধু টু দিলেই হবে। তাহলে আমরা যদি বলি হি সেড টু মি সলভ ইট, সে বললো হি সেড টু মি সলভ ইট, তাহলে আমরা এখানে কি দিব? হি সেড মি সলভ ইট, সে আমাকে বললো। এটা এখন নর্মালি বলতে পারি হি টোল্ড মি টু ডু ইট, হি টোল্ড মি টু ডু ইট। আচ্ছা, তাহলে এটাও গেল আমাদের পার্সন। পার্সনটা কিভাবে? ফার্স্ট পার্সন গুলো সবসময় সাবজেক্ট অনুযায়ী, আর সেকেন্ড পার্সন গুলো সবসময় অবজেক্ট অনুযায়ী। এখানে আমরা দেখি এটাও শেষ হয়ে গেল। অর্থাৎ এখানকার ভার্বটাকে, এই যে ভার্বটাকে কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা শিখলাম। এখন নাও আছে,
এই নাও কি চেঞ্জ করতে হবে কিনা তোমরাই বলো। অবশ্যই করতে হবে, ইয়েস। কেউ কেউ লিখছে অবশ্যই করতে হবে। কেন করতে হবে? যেহেতু এটা পাস্টে আছে। যদি এটা প্রেজেন্টে থাকতো এই নাও চেঞ্জ করবো কি না প্রশ্ন, না। যদি বলা থাকতো হি সেইস টু মি আই উইল ডু ইট নাও, তাহলে কি নাও চেঞ্জ হবে? না, হবে না, যেহেতু এটা প্রেজেন্টে। অর্থাৎ আমি যদি বলি হি সেইস টু মি, তাহলে অ্যান্সারটা হবে হি সেইস টু মি দ্যাট হি উইল ডু ইট নাও। অর্থাৎ ওখানে এই ভার্বটাও চেঞ্জ হবে না, এই এখানকার দ্রুতবাচক শব্দটাও চেঞ্জ হবে না। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে আমাদের ন্যারেশন চেঞ্জ করতে আমরা যে বিষয়গুলো দেখালাম সেটা হচ্ছে আমাদের মোট 5টা পরিবর্তন সর্বোচ্চ থাকে। আমি আর কিছুক্ষণ লাইভে আছি, যেমন আমরা দেখাচ্ছি ই এক কনজাংশন, 2 রিপোর্টিং ভার্বের পরিবর্তন, তোমরা লিখে নিতে পারো। 3 নাম্বার হচ্ছে রিপোর্টেড স্পিচের পার্সন চেঞ্জ, রিপোর্টেড স্পিচ এর ফার্স্ট ও সেকেন্ড পার্সন চেঞ্জ, সেকেন্ড পার্সন চেঞ্জ। 4 নাম্বার হচ্ছে রিপোর্টেড স্পিচের ভার্বের পরিবর্তন। আর 5 হচ্ছে রিপোর্টেড স্পিচে দূরত্ববাচক বা সময় জ্ঞাপক শব্দের পরিবর্তন। আমরা একটু দেখি সেটা কি কি। এক এক নাম্বার হচ্ছে কনজাংশন যোগ করব, 2 নাম্বার হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, 3 নাম্বার হচ্ছে রিপোর্টেড স্পিচের ফার্স্ট ও থার্ড পার্সন, আর চতুর্থ হচ্ছে রিপোর্টেড স্পিচের ভার্বের পরিবর্তন, আর 5 নাম্বার হচ্ছে রিপোর্টেড স্পিচের যদি দূরত্ববাচক বা সময় জ্ঞাপক কোনো শব্দ থাকে তার পরিবর্তন করতে হবে। তাহলে এই 3টা হচ্ছে প্রেজেন্টের জন্য, ফিউচারের জন্য। অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার হয় তাহলে শুধুই এই 3টা পরিবর্তন করতে হবে। আর রিপোর্টিং ভার্ব যদি পাস্টে হয় তাহলে এই 3টা তো করতে হবেই, সাথে সাথে এই 4 নাম্বারটাও করতে হবে, প্রয়োজনে এই 5 নাম্বারটাও করতে হবে। আমি কি বুঝতে পেরেছি? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমি আবারও বলছি, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্টে বা ফিউচারে হয় তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে চেঞ্জ করার সময়? শুধু কনজাংশন, শুধু এখানে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, আর শুধু রিপোর্টেড স্পিচের ফার্স্ট ও থার্ড পার্সনের সেকেন্ড পার্সনের পরিবর্তন। সেকেন্ড পার্সন থার্ড পার্সন কোনো চেঞ্জ হয় না। আর যদি রিপোর্টিং ভার্বটা পাস্টে হয় তাহলে 3টা তো করবোই, সাথে সাথে এই 4 নাম্বারটা করতেই হবে, সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচে ভার্বের পরিবর্তন। আর যদি রিপোর্টেড স্পিচে দূরত্ববাচক বা সময়বাচক কোনো শব্দ থাকে তাহলে পাস্ট হওয়ার কারণে ওটাও চেঞ্জ করতে হবে। এখন আমি আর মাত্র জাস্ট 2 মিনিট সময় নিব বোঝানোর জন্য। লাস্ট পর্যায়ে আমরা শেষ পর্যায়ে চলে আসছি, সেটা হচ্ছে যে এই যে পরিবর্তন আমরা দেখলাম আজকে ন্যারেশনের যে বেসিক্সটা, মাঝে মাঝে কিন্তু আমাদের রিপোর্টের স্পিচের ভিতরে এইরকম কিছু শব্দ চলে আসে, সেটা হচ্ছে স্যার কিংবা নো কিংবা ইয়েস, কিংবা আমরা বলে থাকি হ্যালো বা হে। এই যে শব্দগুলো থাকে, এই জাতীয় শব্দগুলো বা এই জাতীয় বিষয়গুলো যদি থাকে তোমাকে মাথায় রাখতে হবে রিপোর্টিং ভার্ব প্রেজেন্টে হোক, পাস্টে হোক কিংবা ফিউচার হোক, ওগুলোকে চেঞ্জ করতে হবে, ওগুলোকে চেঞ্জ করতে হবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, তাহলে আমরা আজকে শেষ দিকে চলে যাব। সেটা হচ্ছে কি, হি সেই টু মি স্যার হাউ আর ইউ নাও। সবাই একটু দেখি শেষ পর্যায়ে আমরা এখানে আমরা কি লিখেছি, হি সেই টু মি স্যার হাউ আর ইউ নাও। তাহলে এখানে দেখি আমরা একটু যে এখানে সেইড, এই সেইড ভার্বটা দেখো কিসে আছে? পাস্টে। তাহলে আমরা কি করব, এই দুটোর মাঝে একটা কনজাংশন দিব, এই ভার্বটাকে চেঞ্জ করব রিপোর্টিং ভার্ব। আর 3 নাম্বার হচ্ছে কি, এখানে যেহেতু পাস্টে আছে তাহলে এখানে কি হবে, এখানে তুমি দেখো স্যার একটা শব্দ আছে অতিরিক্ত, এই স্যার শব্দটাও কিন্তু আমরা কি করবো চেঞ্জ করব। এরপরে তুমি দেখো এখানে আর আছে, এটা কিন্তু প্রেজেন্টে আছে, এটা পাস্টে হয়ে যাবে। কেন? যেহেতু এটা কিসে আছে? পাস্টে। তাই এখানকার এই ভার্বটা কি হয়ে যাবে? পাস্টে হয়ে যাবে। আর এখানে নাও আছে, তাহলে নাওটা কি, নাওটাও চেঞ্জ হবে। আর যেহেতু এখানে স্যার আসছে তার জন্য কি করতে হবে আমাকে, আমাকে একটা করেসপন্ডিং চেঞ্জ করতে হবে, যেটা হয়তো আমাদের আরও একটা ক্লাস লাগতে পারে যে কিভাবে ওটাকে চেঞ্জ করতে হয়, এবং উদাহরণ দিয়ে আমরা বুঝিয়ে দিব। তাই এটার পরিবর্তনটা আমরা বলেছি। অ্যান্সারটি কী হবে, যে আমরা যেটা শিখলাম সে অনুযায়ী আগে করি। সেটার জন্য আমরা শিখলাম যেহেতু পাস্টে আছে, হি, যেহেতু এটা জিজ্ঞাসা তাহলে কী হবে, হি আস্কড মি। আর এখানে কি দিয়ে শুরু হয়েছে?
ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে, তাহলে আমরা বলেছিলাম ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হলে ডাব্লিউএস ওয়ার্ডই হবে। তাহলে হি আস্কড মি হাউ, আর এখানে আর ইউ নাও, যেহেতু সাবজেক্টটা আগে আনতে হবে, তাহলে হাউ আই ওয়াজ, নাও কি হয়ে যাবে দেন। আর এই স্যারের জন্য প্রথমেই আমরা লিখে দিব কি সেটা, যে উইথ রেসপেক্ট অথবা রেসপেক্টফুলি, আমরা বলতে পারি রেসপেক্টফুলি হি আস্কড মি হাউ আই ওয়াজ দেন। আর সর্বশেষ কথা, সবাই মনোযোগ দিয়ে এটা মনে রাখো, সেটা হচ্ছে যখনই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা হয়, প্রতিটা সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যায়, প্রতিটা সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যায়। অর্থাৎ এখানে কি আছে বলো, এটা ইন্টারোগেটিভ, কিংবা এটা কি থাকার কথা ছিল, কিংবা এটা ইম্পারেটিভ হতে পারতো, কিংবা এটা আফটারিভ হতে পারতো, অ্যাক্সিডেন্ট হতে পারো। বাট যখন ইনডাইরেক্ট করা হয়, পুরো সেন্টেন্সটাই কি হয়ে যায়, অ্যাসার্টিভ হয়ে যায়। কেমনে, আমরা একটু জাস্ট বলে নিই। অ্যান্সারটা কি দাঁড়াচ্ছিল, রেসপেক্টফুলি হি আস্কড মি হাউ আই ওয়াজ দেন। তাহলে হাউ আই ওয়াজ দেন, তাহলে তুমি কি বলবে, নিশ্চয়ই এটা অ্যাসার্টিভ। তার মানে প্রতিটা সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যায়। তাহলে আজকে মতো আমরা এতটুকু দেখলাম, এটা ছিল আমাদের ন্যারেশনের বেসিক্স। আমি তোমাদের প্রতি যেটা জিজ্ঞাসা থাকবে, তোমরা এখন আমার এই লেকচারটা নিয়ে, এটার যে ভিডিওটা তৈরি হলো, এটাকে তুমি বারবার দেখো। দেখার পরে আমি আবারও বলে নিচ্ছি একটি প্রতিবন্ধকতার বিষয়, যে আমার এখানে বোর্ড ছিল না, কিছুই সাপোর্ট ছিল না। আমি বলবো তুমি বারবার দেখো, দেখার পরে তোমার যদি কোনো জিজ্ঞাসা থাকে, তুমি অবশ্যই এটার জন্য পরবর্তীতে একটা শিডিউল ক্লাস করা হবে। আমরা বাকি অর্থাৎ সামনের দিকে আগাবো। আজকে যেখানে স্যার বা নো বা ইয়েস এই জাতীয় শব্দ থাকলে কিভাবে চেঞ্জ করতে হয়, এবং একই সাথে একটা অ্যান্সার কিভাবে পরিপূর্ণভাবে তৈরি করলে সুন্দর নাম্বার পাওয়া যায়, একটা সুন্দর প্যাসেজ ন্যারেশন হয়, সেটা আমরা শিখব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতটুকুই আজ, আজকে এতটুকুই তোমাদের জন্য। তোমরা প্রত্যেকে ভালো থাকো, আমি দোয়া করি আজকে যে অবস্থা চলতেছে আল্লাহ আমাদের রক্ষা করবেন, আমরা ধৈর্যশীল হই, এবং একই সাথে আমরা সৃষ্টিকর্তাকে সর্বোচ্চ পরিমাণে ডাকি। ইনশাআল্লাহ আমরা এই অবস্থা থেকে পরিবর্তন হবো। আর তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, তোমরা এখন যে যা তোমার যা জিজ্ঞাসা, তোমরা আমাকে লিখে পাঠাও, আমি অ্যান্সার দিয়ে তোমাদেরকে পরবর্তীতে জানিয়ে দিব। আর শিডিউল করে পরবর্তীতে হয়তো কোনো একটা সামনের দিকে ক্লাস হবে। ধন্যবাদ সবাইকে। এখন এখন